আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কল্লোল লার্নিং হাবের পক্ষ থেকে স্বাগতম। আমি এখন ক্লাস 9-10-এর অ্যাকাউন্টিং এর 7 নম্বর চ্যাপ্টার খতিয়ান বা লেজার এইটার সৃজনশীল 2 নম্বর প্রবলেমটা সলভ করব। তোমরা একটু মনোযোগ দিয়ে A to Z শুনবা, আশা করি তোমাদের খতিয়ান নিয়ে আর কোনো প্রবলেম হবে না। চলো যাই, আমরা দেখি প্রবলেমটা কি আছে। আমাদের আজকের আলোচ্য সূচির মধ্যে একটু আমরা দেখি কি কি আলোচনা করব আমরা। তো এইখানে আমরা ক্লাস 9-10-এর আগে বলেছি ক্লাস 9-10-এর অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব। এর মধ্যে বলে থাকি, যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো বাই দিস টাইম, ধন্যবাদ। না করে থাকলেও আশা করি করবা তোমরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এখানে এই ভিডিওর শেষে একটা লিঙ্ক দেওয়া থাকবে, কুইজ লিঙ্ক। তোমরা এই কুইজ লিঙ্কে পার্টিসিপেট করবা। এটা তোমাদের যে ক্লাস বইয়ে দেওয়া আছে সেটারই কুইজগুলো আসলে আমি এখানে দিয়েছি, নতুন কুইজ দেই নাই। তোমরা নিজের একটু নলেজটা যাচাই করে নিতে পারবা। আর এটা রিসোর্স পেজ, এখানে গেলে তোমরা এখন শুধু এই ভিডিও লিংক এবং কিছু তথ্য পাবা। পরবর্তীতে আমি ধীরে ধীরে এখানে পুরা চ্যাপ্টারের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো সুন্দর করে। তো কাজে এটা একটু মাঝে মধ্যে ভিজিট করবা। তো তোমাদের এই সৃজনশীল প্রশ্ন 104 নম্বর পেজে আছে। আমরা একটু প্রবলেমটা একটু পড়ে দেখি। 2 নম্বরটা, আরমান ট্রেডার্স একটি মুদি পণ্যের পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান। 2025 সালের সেপ্টেম্বর মাসে উক্ত ব্যবসায়ের কতিপয় লেনদেন নিম্নরূপ। সেপ্টেম্বর 1, ফারহান অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি 50 কেজির বস্তা 2,500 টাকা করে 50 বস্তা মিনিকেট চাল ক্রয়। কারবারি বাটা 3%, চালান 123। এখানে একটু বলে রাখি, এখানে কিন্তু এটুকু অতিরিক্ত ইনফরমেশন। প্রতি কেজির বস্তা, প্রতি 50 কেজির বস্তা, এটার কোনো কাজ নাই। 50 কেজি হোক আর 25 কেজি হোক, আমার লাগবে হচ্ছে দর, প্রতি কেজি বস্তার দাম কত আর মোট কত বস্তা কিনেছে। হচ্ছে 50 বস্তা কিনেছে আর এক একটা বস্তার দাম হলো 2,500। এই দুটো তথ্য দরকার। এখানে 50 কেজির বস্তা নাকি 25 কেজির বস্তা এটা কোনো ব্যাপার না। এখানে যদি 25 কেজি থাকতো, আমরা কিন্তু এই 25 কেজির কোনো কাজ ছিল না। এখানে আমাদের এক বস্তার দাম 2500 টাকা, 50 বস্তা কিনেছে, এটাই হলো মূল কথা। আচ্ছা, 2 নম্বরটায় আমরা দেখি। 2 নম্বর বলছে সেপ্টেম্বরের 5 তারিখে ইরফান ট্রেডার্স নিকট হতে প্রতি কেজি 105 টাকা দরে 200 কেজি ডাল ক্রয়। কারবারি বাটা 5%, চালান 432, চালান নাম্বার। তো এখন দুইজনের কাছ থেকে দুইটা জিনিস কিনছে। ফারহানের কাছ থেকে কিনছে 50 বস্তা মিনিকেট চাল, 2500 টাকা দর, কারবারি বাটা 3%। আর ইরফানের থেকে কিনেছে 105 টাকা দরে 200 কেজি ডাল, এখানে বাটা 5%। আচ্ছা, সেপ্টেম্বরের 12 তারিখে বলতেছে ফারহান অ্যান্ড ব্রাদার্সকে 5 বস্তা চাল নষ্ট হওয়ার কারণে ফেরত প্রদান হলো ডেবিট নোট নাম্বার 175। তো ক্রেতা যখন ফেরত দেয় তখন ডেবিট নোট ইস্যু করে দেয়, এটা ডেবিট নোটের নাম্বার হচ্ছে 175। তো ফারহানের 5 বস্তা চাল ফেরত দিয়েছে। তাহলে 5 বস্তা চাল, আমরা জানি এক বস্তা চালের দাম 2500 টাকা, এই যে এখানে দেওয়া আছে। তাহলে 5 বস্তা চালের দাম কত সেটা আমরা বের করতে হবে। এটা আমরা পরে সলিউশন যখন করব তখন দেখাবো। আর ইরফান ট্রেডার্সকে 20 কেজি ডাল নমুনা মাফিক না হয় ফেরত প্রদান, অর্থাৎ যে রকমের ডাল দেওয়ার কথা ছিল সেই রকম দেয়নি বোধহয়, এটা আবার ফেরত দিয়েছে। তাহলে দুইজনের কাছে দুইটা, আমাদের এন্ট্রি হলো এখানে 4টা, 2টা ক্রয় আর 2টা ফেরত। আচ্ছা, নাম্বারে বলতেছে উপস্থিত লেনদেনের ভিত্তিতে ক্রয় জাবেদা প্রস্তুত করো। তো ক্রয় জাবেদাতে তাহলে কয়টা আসবে? 2টা আসবে, 1 তারিখ আর এই 5 তারিখের এই 2টা। খতে কি বলছে? উপযুক্ত লেনদেন সময়ের ভিত্তিতে সাধারণ খতিয়ান সমূহ প্রস্তুত করো। তাহলে সাধারণ খতিয়ান তৈরি করতে হবে। তা আমরা সাধারণ খতিয়ান আমরা কিভাবে করে সেগুলো আমরা দেখব। উপযুক্ত লেনদেন সময়ের ভিত্তিতে সহকারী খতিয়ান সমূহ প্রস্তুত করো এবং সহকারী খতিয়ান। তো আমরা জানি সহকারী খতিয়ান কখন হয়, 2টা জায়গায় হয়, একটা হলো প্রাপ্য বিল আর একটা হলো প্রদেয় বিলের বেলায়। তো সহকারী খতিয়ান কিছুই না, আমরা যখন এই যে বাকিতে ক্রয় করছি, যেমন এখানে বাকিতে ক্রয় এই সেপ্টেম্বরের 1 তারিখে, তাহলে জাবেদাটা কি হবে আসলে? জাবেদাটা আমরা নর্মাল জাবেদা করি, ক্রয় হিসাব সবসময় ডেবিট করি, ক্রয়কে ডেবিট করি, আর ক্রেডিট নগদ হলে নগদ ক্রেডিট করি, আর বাকি হলে প্রদেয় বিল হিসাব করি। তাহলে প্রদেয় বিল এখানে ক্রেডিট হচ্ছে আর ডেবিট হচ্ছে ক্রয় হিসাব। 5 নম্বরেও তাই। তাহলে এখানে সহকারী জাবেদাটা তাহলে কি হচ্ছে? সহকারী জাবেদাটা হচ্ছে যে কার কাছ থেকে কিনলাম। আমি তো এখানে মূল মূল আমি এন্ট্রি করতেছি জাবেদায় ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট।
তো সহকারীটা হলো এই যে প্রদেয় বিল প্রথমটাই হলো, এটা কার কাছ থেকে কিনেছিলাম? ফারহান অ্যান্ড ব্রাদার্স। তাহলে ফারহান অ্যান্ড ব্রাদার্স এর নামে একটা হিসাব রাখতে হবে আমাকে। আর এই প্রাপ্য বা প্রদেয় বিল হিসাব, এটা কিন্তু কন্ট্রোল লেজার, এটা হলো মেন লেজার। আর ওর সাপোর্টিং সহকারী লেজার হচ্ছে কার কাছ থেকে কিনেছে? এটা ফারহানের কাছে। তাহলে ফারহানের নামে একটা হিসাব খুলতে হবে, খতিয়ান। এটা হচ্ছে সহকারী। আবার ইরফানের সাথে কেনা হয়েছে, তাহলে ইরফানের নামে একটা খতিয়ান হবে। তাহলে ফারহান আর ইরফান, এই দুইটা হবে সহকারী খতিয়ান। এর সাথে দুইটা ঘটনা আছে, ফারহানের কাছ থেকে একবার কিনছে একবার ফেরত দিয়েছে, ইরফানের কাছে একবার কিনছে একবার ফেরত দিয়েছে। তাহলে দুইটার সাথে দুইটা করে ঘটনা আছে। আমরা একটু নিচে যাই, একে একে সলভ করি। তাহলে প্রথম হচ্ছে যে ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা কিন্তু আগের চ্যাপ্টারের অঙ্ক, এটা অ্যাকচুয়ালি এইটা আগের চ্যাপ্টারে, জাবেদা চ্যাপ্টারের অঙ্ক। ক্রয় জাবেদা কিভাবে করতে হয় আমরা ওইখানে দেখিয়েছি, আবারও সেম জিনিসই দিয়েছে। তো আরবান আরবান ট্রেডার্স, এইটা হলো প্রতিষ্ঠানের নাম। তাহলে আমরা ক্রয় জাবেদা করতে গেলে আগে ইয়া বের করতে হয়। নিয়ম হচ্ছে যে ক্রয়ের খরচটাকে বের করতে হয় বাটা বাদ দিয়ে। তো ফারহান অ্যান্ড ব্রাদার্সের কাছ থেকে কত কি কিনেছিল? 50 বস্তা মিনিকেট চাল। 50 বস্তা মিনিকেট চাল কিনেছে, এক একটা বস্তার দাম 2500 টাকা। তাহলে মোট কত টাকার জিনিস কিনেছে? 1,25,000 টাকার জিনিস কিনেছে। এখন বাটা ছিল ওখানে 3%। বাটা ছিল 3%। তাহলে বাটাটা সবসময় বাদ দিয়ে হিসাব করতে হয়, এটা মনে রাখবা। ক্রয় বিক্রয়ে ক্রয় বাটা বা কারবারি বাটা সবসময় বাদ দিয়ে হিসাব করতে হয়। এটা হিসাবের কোথাও লেখা হয় না, ক্রয় বিক্রয়ের মূল্যের সাথে এটা লেখা হয় না, এটা বাদ দিয়ে লেখা হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে 50 কেজি মিনিকেট বস্তার দাম হচ্ছে 1,25,000 টাকা। 3% কারবারি বাটা 3,750, বাদ দিলে 1,21,250 টাকা হচ্ছে কিনেছে কার কাছ থেকে? ফারহানের কাছ থেকে। তাহলে এটাই হবে ক্রয় জাবেদাতে যাবে, এই 1,21,250। আচ্ছা, আবার একইভাবে ইরফানের, ইরফানের থেকে কি কিনেছে? 200 কেজি ডাল কিনেছে 105 টাকা দরে। তাহলে মোট কত? 21,000 টাকা। মোট দাম পড়েছে 21,000 টাকা, গুণ করলে তাহলে 21,000 টাকা। 21,000 টাকার 5% কারবারি বাটা। কারবারি বাটা 5% করলে কত হয়? 5%-এ আসে আমাদের 1,050 টাকা। তাহলে 1,050 টাকা বাদ দিলে 21,000 থেকে নেট হচ্ছে 19,950। অর্থাৎ ইরফানের কাছ থেকে কেনা হয়েছে অ্যাকচুয়াল টাকার ওই বাটা বাদ দেওয়ার পর 19,950, মানে এই টাকাটাই ইরফানকে পাবে। আর ফারহান পাবে 1,21,250, কারণ এই কারবারি বাটা তো সে ছেড়েই দিয়েছে। তাহলে এইটুকুই আমি ক্রয় জাবেদার মধ্যে লিখবো। এই যে ক্রয় জাবেদা, দেখো এখানে ক্রয় জাবেদার ছক তোমরা দেখে আসছো। তাহলে সেপ্টেম্বরের 1 তারিখে ফারহানের থেকে কিনেছে, চালান নম্বর ছিল 123। আর ক্রয় হিসাব এখানে ডেবিট হবে, আর প্রদেয় হিসাব ক্রেডিট। আমি আগে বললাম যে যে কোনো ক্রয়ে ক্রয় হিসাব ডেবিট হয় পণ্য ক্রয়ের ক্ষেত্রে, আর ক্রেডিটটা হয় যদি বাকি থাকে প্রদেয় হিসাব, নগদ হলে নগদান হিসাব, ব্যাংক চেকের মাধ্যমে কিনলে ব্যাংক হিসাব, আর মালিক যদি কোনো পণ্য দেয় তখন মূলধন হিসাব। ক্রয় হিসাব ঠিক থাকবে। আচ্ছা, তাহলে এখানে 1,21,250 হলো ইয়ার ফারহানের, আমরা লিখলাম। ঠিক একইভাবে ইরফানের চালান নাম্বারও দেখো উপরে, তোমাদের জন্য আবার বলছি যে এর এর চালান নাম্বার 123, আর এর হলো চালান নাম্বার 432। তাহলে আমরা চালান নাম্বার 432 ইরফানের লিখলাম। তাহলে এর নেট হলো 19,950। এই দুইটা ফিগারে কিন্তু আমরা এই যে নিচে ক্যালকুলেশন করছি, 19,950 আর 1,21,250 দিয়ে টোটাল করলাম। মাসের শেষ দিনে, মাসের সেপ্টেম্বরের 30 তারিখে এসে আমরা কি করলাম? টোটাল করলাম। টোটাল করে কত পেলাম? এই দুইজনের কাছ থেকে কেনা 1,41,200। তাহলে এই টাকাটাই আমার খতিয়ানে যাবে, এই টাকাটাই আমার খতিয়ানে যাবে। তাহলে এইটুকু ছিল ইয়ার ক নাম্বারের রিকোয়ারমেন্ট। কি বলছে? ক্রয় জাবেদা প্রস্তুত করো। তাহলে আমরা ক্রয় জাবেদা হয়ে গেল আমাদের কয়ের কাজ শেষ। এবার ক্ষয়ে সাধারণ খতিয়ান। ক্ষয়ে বলছে সাধারণ খতিয়ান। তো খতিয়ান করতে গেলে তোমাকে বুঝতে হবে যে কয়টা হিসাব জড়িত এখানে। তাহলে আমরা হিসাবের নামগুলো দেখি। প্রথম হচ্ছে ক্রয় হিসাব। ক্রয় হিসাব আছে একটা, প্রদেয় হিসাব আছে, কারণ বাকিতে কিনেছে, প্রদেয় হিসাব আছে। আর আরেকটা আছে ক্রয় ফেরত হিসাব। তিন তিন ধরনের হিসাব আছে এখানে, ক্রয়, প্রদেয় আর ক্রয় ফেরত। আমরা যদি একটু ইয়াগুলো দেখি আবার এন্ট্রিগুলো, যেমন 1 নম্বরে কি করেছে? এখানে কিনেছে, তো কিনলে পরে এটার জাবেদা কি হয়? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট। তাহলে এখানে দুইটা অ্যাকাউন্ট পেলাম, ক্রয় আর প্রদেয়। দুইটাতে 5 নম্বরেও তাই একই, এখানে কিনেছে তাহলে ক্রয় হিসাব প্রদেয় হিসাব, তাহলে দুইটা হিসাবই থাকলো আমাদের। 12তে এসে কি বললো? ক্রয় ফেরত দিল, ফেরত দিয়েছে। তাহলে নতুন একটা হিসাব সৃষ্টি হলো এখানে, ক্রয় ফেরত হিসাব। তাহলে এখানে হচ্ছে প্রদেয় বিল হিসাব ডেবিট করছি আমরা, আর প্রদেয় বিল হিসাব ডেবিট, আর
ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, তাহলে ক্রয় ফেরত একটা পেলাম একটা নতুন। 18 নাম্বারও একই এন্ট্রি, প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাহলে আমরা হিসাব পেলাম তিনটা, ক্রয়, ক্রয় ফেরত আর প্রদেয়। তাহলে এই তিনটাই হচ্ছে মেন খতিয়ান। আগে আমাদেরকে হিসাবগুলো আইডেন্টিফাই করতে হবে কয়টা, তাহলে তিনটা হিসাব, আমি তিনটা ছক করে নিয়েছি। তো এইটা এখানে চলমান জের ছকে করেছি আমরা, কারণ এটাতে সুবিধা। চলমান যে টি অ্যাকাউন্টের ছকে করা যেত, ওটাতে আবার ওই যে ব্যালেন্স সিডি ব্যালেন্স বিডি করা, ওইটা একটু ঝামেলা। কাজে তোমাদেরকে যদি কিছু না বলে থাকে যে কোন ছক ইয়ে করো, তো অলওয়েজ এই ছকটা ব্যবহার করবে তোমরা, এই ছকটা, চলমান জের ছক, এটা হলো সবচেয়ে উত্তম। এখানে আর তোমার ব্যালেন্স সিডি বিডি করা লাগে না, ঝামেলা কম। আচ্ছা, তাহলে আমাদের তাহলে তিনটা হিসাবে আমি খুললাম ক্রয়, তাহলে ক্রয় হিসাব থেকে এই যে ক্রয় জাবেদা থেকে মোট ক্রয়টা ওখানে দিব, তাহলে 1,41,200 টাকা ওখানে লিখবো। তো ক্রয় হিসাব কি হয়? ডেবিট। ক্রয় হিসাব হলো ডেবিট, তাহলে এইখানে কোনো কিছু ছিল না মনে করো, তাহলে ডেবিট, ডেবিটের ঘরে আমি ক্রয়ের হিসাবে, এটা হলো এই জাবেদাটা ক্রয়ের, তাহলে ক্রয়ের আমি ডেবিট পাশে লিখলাম 1,41,200, কিন্তু এই বিবরণে কিন্তু লিখবো উল্টাটা। মনে রাখবা খতিয়ানের সময় দুই হাত, এক হাত আমি উপরে রাখলে আর এক হাত নিচে রাখতে হবে। অর্থাৎ আমি উপরে রেখেছি ক্রয় হিসাবটা, উপরে কি রেখেছি? ক্রয় হিসাব। তাহলে আমার বিবরণের হিসাবে কখনো ক্রয় লিখবো না, তার অপোজিটটা আর এক হাত। তাহলে ক্রয় হিসাব ডেবিট যখন করেছি, তখন আমরা প্রদেয় হিসাব ক্রেডিট করছি, কারণ এই দুইটাই কিন্তু বাকিতে ক্রয় ছিল। আমরা জানি যে এই ক্রয় হিসাবের মধ্যে সবসময় এই যে ক্রয় জার্নালের মধ্যে সবসময় ক্রয় জাবেদার মধ্যে বাকিতে ক্রয়টাই আসে, নগদ হলে তো নগদ প্রদানের ঘরে চলে যেত। ক্রয় জাবেদায় কোনো থাকা মানেই বুঝতে হবে এটা বাকিতে। এই যে এখানে দুইটা হেড দেওয়া, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট, তাহলে আমাকে ক্রয়ের জায়গায় আমাকে প্রদেয় বিল হিসাব লিখতে হবে বিবরণের ঘরে। তাহলে ক্রয়ের হিসাবে, ক্রয়ের খতিয়ানে আমি লিখলাম এখানে প্রদেয় হিসাব, তারিখ দিলাম সেপ্টেম্বরের 30 তারিখ, কারণ মাসের শেষে একটা এন্ট্রি করতেছি আমি, মোট টাকা 1,41,200। তাহলে আগে কোনো উদ্বৃত্ত ছিল না, এটা যেহেতু ডেবিট পাশে আমি এখানে লিখলাম, উদ্বৃত্তটাও আমি ডেবিট পাশে লিখবো, তাহলে 1,41,200। তাহলে ক্রয়ের কাজ শেষ, ক্রয় হিসাবের আমার আর কিছু করণীয় নেই, একটা এন্ট্রি, দুইটা ক্রয় ছিল, দুইটা মিলে এই যে এক জায়গায় আমরা করেছি, জাবেদার থেকে নিয়ে আসছি আমরা 1,41,200। আচ্ছা, এরপরে কি 2 নম্বর হচ্ছে প্রদেয় হিসাব, তাহলে প্রদেয় হিসাবও ঠিক একইভাবে প্রদেয় হিসাব। তাহলে প্রদেয় হিসাব সেপ্টেম্বরের 30 তারিখে দুইটা ঘটনা, একটা হলো ক্রয় হিসাব, ক্রয় হিসাবে কত হয়েছে, ক্রয় হিসাবকে যে এখানে দেখো, আমরা 1,41,200 ক্রয় হিসাবকে ডেবিট করেছি, আর ক্রেডিট কি ছিল? প্রদেয়, তাহলে প্রদেয়র ক্রেডিট পাশে লিখতে হবে এবার। প্রদেয়র ক্রেডিট পাশে লিখলাম 41,200, 1,41,200 এটা ক্রেডিট পাশে লিখলাম, এবং উদ্বৃত্তও ক্রেডিট পাশে লিখলাম, কারণ যেহেতু এটা ক্রেডিট পাশে, আগে কিছু ব্যালেন্স ছিল না, এটা ক্রেডিট পাশে আসলো। তাহলে কি এই ক্রয়ের কাজ শেষ হলো আমার, ক্রয়ের কাজ শেষ হলো। তো এখন প্রদেয় হিসাবের মধ্যে দুইটা ঘটনা আছে, শুধু ক্রয় নাই, এখানে ক্রয় ফেরতও আছে, এই জন্য ক্রয় ফেরতেরও একটা জার্নাল হবে। ক্রয় ফেরতেরও একটা জার্নাল হবে। তাহলে ক্রয় ফেরতের এই টোটাল টাকাটা আমরা কিভাবে পাবো? একটা নোটে, যে নোটে বের করছি আমরা ক্রয়ে, এখানে কি করছি দেখো, 5 বস্তা মিনিকেট চাল ফেরত দিয়েছে, তাহলে 5 বস্তার দাম 12,500 হয় 2500 করে, আর এখানে 3% কারবারি বাটা 375 বিয়োগ করলে হয় 12,125। তাহলে ফারানের হচ্ছে 12,125 টাকা, আর ইরফানের একইভাবে 20 কেজি ফেরত দিয়েছে 105 টাকা দরে, 2,100 টাকা দাম। তাহলে 10% কারবারি একটু বাদ দিলে 1,995। তাহলে এই দুইটা যদি যোগ করি আমরা, 12,125 আর 1,925, তাহলে মোট ফেরত হলো 14,120 টাকা, মোট ফেরত 14,120 টাকা। এই মোট ফেরতটাই আমার এখানে এই ফেরতের ঘরে আসবে, এই ফেরতের ইয়েতে। তার আগে আমি বলি, এই ফেরতের আমরা জাবেদা কি করতেছি, ফেরতের সময় জাবেদা করছি, ক্রয় ফেরতের সময় খেয়াল করে দেখো, প্রদেয় বিল হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাহলে প্রদেয় বিল হিসাবেও লিখতে হবে, প্রদেয় বিলের ডেবিট পাশে লিখতে হবে, কারণ প্রদেয় বিলকে ডেবিট করতেছি আমি। এই দেখো এখানে প্রদেয় বিলের হিসাব, এই যে এটা প্রদেয় বিল হিসাব, তাহলে প্রদেয় বিল হিসাবে এবারে 14,120 টোটাল ফেরত, ফেরত অ্যামাউন্ট, এই যে টোটাল ফেরত অ্যামাউন্ট, এই যে টোটাল 14,120, এটাকে আমরা ডেবিট পাশে লিখলাম। কি লিখলাম বিবরণের ঘরে? ক্রয় ফেরত হিসাব, যে প্রদেয় বিলকে আমি ডেবিট করলাম কিসের কারণে? ক্রয় ফেরতের কারণে। আর প্রদেয় বিলকে ক্রেডিট করেছি ক্রয়ের কারণে। দিয়ে এই আগের এখানে ক্রেডিট ব্যালেন্স ছিল 1,41,200, ওখান থেকে ডেবিট আর ক্রেডিট সবসময় রিভার্স হয়ে যায়, মনে রাখবো, বিয়োগ হয়ে যায়। তাহলে 1,41,000 থেকে 14,120 বাদ দিলে, 14,120 বাদ দিলে, এখানে তো এই ফিগারটা আসবে না,
14,120 বাদ, এই ক্রেডিট থেকে এই ডেবিট বাদ বিয়োগ করলে পরে তাহলে এখানে আসলো 1,27,080, অর্থাৎ ক্রেডিটের ঘরে পাল্লা এখনো বেশি থাকলো। ক্রেডিট প্রথমে হয়েছিল 1,41,200, সেখান থেকে আবার ডেবিট হয়ে গেল, কমে গেল মাল ফেরত আসার কারণে 14,120 টাকা। তাহলে এই 1,41,200 থেকে 1 লাখ, সরি, 14,120 বিয়োগ করলে 1,27,080 টাকা। এই হলো আমাদের ক্রয় প্রদেয় বিলের হিসাব। আর ক্রয় ফেরত হিসেবে একটা জাবেদা হবে। ক্রয় ফেরতে আবার কি হবে? ক্রয় ফেরতকে আমরা কি করছি? ক্রেডিট করছি। ক্রয় ফেরতকে এইখানে উল্টা লিখে ফেলেছি আমরা। ক্রয় ফেরতকে করেছি আমরা ক্রেডিট, প্রদেয় বিলকে হিসাবকে করেছি আমরা ডেবিট। তাহলে ক্রয় ক্রয় ফেরতের ঘরে যাবে কত? ক্রয় ফেরতকে আমরা করেছি ক্রেডিট, কার কারণে? প্রদেয় বিলের কারণে। এই জন্য লিখলাম ক্রয় ফেরতের ঘরে গেল 14,120, ক্রয় ফেরত ক্রেডিট। তাহলে আমাদের যে খতিয়ান ছিল, কয় নাম্বারের ক্ষয়ের রিকোয়ারমেন্ট ছিল খতিয়ান তৈরি করতে, আমরা খতিয়ানগুলো তৈরি করলাম। এবার বলছে সহকারী খতিয়ান। তো সহকারী খতিয়ান কার নামে হবে? দুইটা আছে, একটা ফারহান আর একটা ইরফান। তাহলে ফারহান আর ইরফান সহকারী খতিয়ান গ নাম্বারে। হ্যাঁ, সহকারী খতিয়ান হবে কার কার নামে? ফারহান অ্যান্ড ব্রাদার্স আর ইরফান। তো ফারহানেরটা কি হবে? ফারহানের কাছ থেকে সেপ্টেম্বরের 1 তারিখে আমরা মাল কিনেছি। এখানে কিন্তু তারিখ 30 তারিখ হবে না, যেই তারিখের ঘটনা সেই তারিখে হবে, এই মনে রাখতে হবে। যেটা হলো সহকারী হিসাব, তার লেনদেনের এন্ট্রি সময় খতিয়ানে তার যেই তারিখে যে ঘটনা সেই তারিখেরটা সেটাই লিখতে হবে। তাহলে সেপ্টেম্বরের 1 তারিখে মাল কেনা হয়েছিল ফারহানের কাছ থেকে। এই যে সেপ্টেম্বরের 1 তারিখে মাল কিনেছিলাম, আমরা আরেকবার দেখে আসি। এই যে সেপ্টেম্বরের 1 তারিখে মাল কিনেছিলাম ফারহানের থেকে, আর সেপ্টেম্বরের মাল কিনেছিলাম 5 তারিখে ইরফানের থেকে। আচ্ছা, তাহলে ফারহানের হিসাব, ফারহানের হিসাবে আমরা সেপ্টেম্বরের 1 তারিখে তার কাছ থেকে মাল কিনেছিলাম। তাহলে এখানে খেয়াল রাখবা, মাল কেনার সময় আমরা কি জাবেদা করেছিলাম? জাবেদা করেছিলাম ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট। তো প্রদেয় বিলের জায়গায় এখন ফারহানকে বসাই দিতে হবে। প্রদেয় বিলের জায়গায় মনে করতে হবে এখন এখানে ফারহান বসে আছে। এটা হলো কার কাছ থেকে মাল কিনেছিলাম? ফারহানের কাছ থেকে। তাহলে আমার ক্রয় ডেবিট থাকবে, ফারহান ক্রেডিট হবে। অর্থাৎ প্রদেয় বিলের জায়গায় এখন ফারহানকে বসাই দিতে হবে আমার। তাহলে ফারহানের হিসাব যখন করছি, তাহলে ফারহান হয়েছিল এখানে কি? ক্রেডিট। ফারহান হয়েছিল ক্রেডিট, আর ক্রয় ছিল ডেবিট। তাহলে ক্রয় হিসাব আমি বিবরণে লিখলাম 1 তারিখে, এবং ক্রেডিটের পাশে লিখলাম 1,21,250। 1,21,250 এই টাকাটা ক্রেডিট ব্যালেন্স। তার মানে কি? ফারহান এই টাকাটা আমার কাছে পায়। ফারহান এই টাকাটা পায়, যেহেতু ওর কাছ থেকে বাকিতে মাল কেনা হয়েছে। তাহলে ফারহান এই ক্রয়ের কারণে ফারহানের কাছে ঋণ সৃষ্টি হলো, দায় সৃষ্টি হলো 1,21,250 টাকা। এরপরে সেপ্টেম্বর 12 তারিখে ফারহানের কাছে মাল ফেরত পাঠানো হয়েছে। 5 বস্তার চাউল ফেরত, 5 বস্তার খরচ আমরা বের করেছি এর আগে, এই যে উপরে বের করছি। এই যে তার মাল ফেরত, এই যে 12,125 টাকা। তাহলে এই 12,125 টাকা যেহেতু তাকে ফেরত দিয়ে দিচ্ছি, তাহলে তার দায় কমে যাবে, আমার ওই টাকাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে এখানে ক্রয় ফেরতকে আমরা তখন করেছি প্রদেয় বিল হিসাবকে ডেবিট করেছি, আর ক্রয় ফেরত হিসাবকে করেছি ক্রেডিট। তো ক্রয় ফেরত হিসাবকে ক্রেডিট করেছি, ক্রয় ফেরতের সাথে ওটা থাকতেছে, কিন্তু এখানে প্রদেয় বিলকে করেছি ডেবিট। তো প্রদেয় বিলের জায়গায় আমি বসাচ্ছি কাকে? সবসময় ফারহানকে। তাহলে ফারহানকে, প্রদেয় বিলকে আমি ওখানে ডেবিট করেছি, তার মানে ফারহানকে ডেবিট করব। তাহলে ফারহানকে ডেবিট করলাম কিসের কারণে? ক্রয় ফেরতের কারণে। 12 তারিখে কতটা ফেরত দিচ্ছি? 12,000। তাহলে এই 1,21,250 থেকে 12,125 টাকা এটা ছিল ক্রেডিট, আর এটা ডেবিট। বিয়োগ করলে 1,09,125। তার মানে এই টাকা এখন ফারহান পাবে। প্রথমে মাল কিনেছিল 1,21,250 টাকা, তখন ফারহান পেত 1,21,250। এবার তাকে মাল ফেরত দেওয়া হলো 12,125 টাকার। তাহলে 12,125 টাকা কমে যাবে। তাহলে 1,09,125 টাকা এখন ফারহান পাবে। আচ্ছা, ঠিক একইভাবে ইরফানের, নিচে আমরা ইরফানেরটা দেখি। তাহলে ইরফানের সেম প্রবলেম, আমাকে প্রদেয় বিলের জায়গায় ইরফানকে বসাতে হবে, আর ক্রয় ঠিক থাকবে বা ক্রয় ফেরত ঠিক থাকবে। তাহলে এখানে ইরফানের থেকে সেপ্টেম্বরের 5 তারিখে ক্রয় করা হয়েছিল। তাহলে ক্রয় ডেবিট করেছিলাম আমরা, ক্রেডিট করেছিলাম কাকে? প্রদেয় বিলকে। প্রদেয় বিল মানে ইরফান, ইরফানের কাছ থেকে কিনছিলাম। তাহলে এখানে ইরফানের ঘরে ক্রেডিটের ঘরে লিখলাম ইরফানের ঘরে ক্রেডিটের অ্যামাউন্টটা লিখলাম, ক্রয় অ্যামাউন্ট। তাহলে 19,950 বাটা বাদ দেওয়ার পরে, তাহলে ক্রেডিট হলো 19,950। আর সেপ্টেম্বর 18 তারিখে তাকে ফেরত দেওয়া হয়েছে
ফেরত দেওয়া হলে প্রদেয় বিল কমে গেছে, তার মানে প্রদেয় বিল ডেবিট করছি, ক্রয় ফেরত ক্রেডিট করছি জাবেদা আমরা, তার মানে প্রদেয় বিল মানে ইরফান। তাহলে ইরফানকে ডেবিট করলাম 1995, করার কারণে এখন ক্রেডিট থেকে এটা এটা তাই সে পাওনা ছিল 19,950 প্রথমে ডাউল কেনার পর। এরপরে যখন আহ, ফেরত দিল, এই ফেরতের অ্যামাউন্টটা বাদ চলে গেল, দিয়ে এখন ইরফান পাবে 17,955 টাকা। তো এই ছিল, অর্থাৎ এই যে খতিয়ানের বৈশিষ্ট্যটা কি, আমরা ক্লিয়ার পিকচার পাচ্ছি মাসের শেষে কে কত পাবে। ইরফানের কাছে পাওনা আছে, এখন ইরফান টাকা পাবে 17,955, আমরা যদি বলতে পারি। ফারহান কত পাবে? 1,09,125 টাকা। আচ্ছা, তারপরে ক্রয় ফেরত টোটাল কত টাকার ফেরত দেওয়া হয়েছে? 14,120 টাকা টোটাল ফেরত। আচ্ছা, কত টাকা টোটাল প্রদেয় বিল সৃষ্টি হয়েছিল? এখন প্রদেয় বিল দেখো, এখানে খেয়াল করে, প্রদেয় বিল 1,27,000, 1,27,080 মোট এটা পাওনা আছে, মোট এখনো পাবে। এই প্রদেয় বিলের এই যোগফল কিন্তু ইরফান আর রিয়ার যোগফলের সমান, কারণ দুইজনের কাছ থেকে বাকিতে একবার কিনছে টোটাল, আবার একবার ফেরত দিছে, দেওয়ার পরে এই টাকাটা আছে 1,27,080। তাহলে 1,27,080 এটা কিন্তু ইরফান আর ইয়ার যোগফল। এই যে ফারহানের আছে 1,09,000, আর ইরফানের আছে 17,000। এই 17 আর 9 দেখো যোগ করো, 1,09,125, 17,000 যোগ করলে হবে এই প্রদেয় বিল হিসাবের সমান। অর্থাৎ প্রদেয় বিলের এটা হলো কারেন্ট ব্যালেন্স, এটাই পাবে। প্রথমে পাওনা সৃষ্টি হয়েছিল দুইটা ক্রয় থেকে 1,41,200, তারপরে দুইজনকে আবার দুইটা ফেরত দেওয়া হয়েছে, মোট ফেরত এটা বাদ দেওয়ার পরে এখন প্রদেয় বিলে এখন ব্যবসায়ের দায় আছে 1,27,080 টাকা। আর ক্রয় টোটাল করা হয়েছিল 1,41,200 টাকা। তো এই ছিল আলোচনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কারো কোনো জিজ্ঞাসা থেকে থাকে, আশা করি তোমরা জানাবে। এবং আমার এই আলোচনা যদি বোঝানোর স্টাইল বা সবকিছু মিলে যদি তোমরা ক্লিয়ার বুঝতে পারো, তোমাদের উপকারে আসে, আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবা, লাইক কমেন্ট করবা। তোমাদের জন্য আমি কষ্ট করছি, তোমরা এইটুকু করবা, এইটুকু তোমাদের প্রতি আমার দাবি রইলো। যদি ভালো লেগে থাকে, না থাকলে না লাগলে তো কোনো কথা নাই। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার কথা হবে। নতুন এরপরে তোমরা পাবে হচ্ছে সৃজনশীল 3। থ্যাংক ইউ ভেরি মাচ।